সারা বাড়ির কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন। মোর্শেদ সবেমাত্র শুয়েছে। হেমলতা বিছানার একপাশে কাঁধ হয়ে শুয়ে চোখ বন্ধ করেন। মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বলেন, ধারের মিলটা পাওয়া যাইতেছে। মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে। হেমলতা মৃদু হেসে বললেন, মাতব্বর কি যৌতুক দিচ্ছেন? মোর্শেদ হেসে বললেন, সে কইতে পারো। সে আমারে কি কইছে জানো? কি কইল শুনো মোর্শেদ। আচ্ছা আগে শোনো, আমি কিন্তু শহরি ভাষা কইতে পারুম না, আমি আমার গ্রামের ভাষায় কইতেছি। হেমলতা মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করে হাসলেন। বললেন, আচ্ছা যেভাবে ইচ্ছা বলো। মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন, কইল, শোনো মোর্শেদ, তোমার এই মোড়ল বাড়ি হইতেছে একটা বিল, যে বিলে একটা পদ্ম ফুল আছে। এই পদ্ম ফুলটারের জন্যই এই বিলটা এত সুন্দর, আর আমি সেই পদ্ম ফুলটারে তুইলে নিয়ে যাইতেছি। এই বিলে পদ্ম ফুলটার চেয়ে দামি সুন্দর আর কিছুই নেই, তাই আমার আর কিছুই লাগবে না। বিনিময়ে আমি এই খালি বিলটার ধানের মিল দিয়ে দিলাম, বুঝলা লতা? মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেশতা, মন দয়ার সাগর। হেমলতা বললেন ছোট্ট করে। পুনরায় বললেন, একটা কথা। মোর্শেদ জিজ্ঞাসা ইশারা করে ভুরু উঁচিয়ে। হেমলতা উঠে বসেন। বলেন, লিখনকে মনে আছে? সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে? মোর্শেদ লেশমাত্র অবাক হলেন না। দায়সারাভাবে বললেন, এতদিনে জানলা? আমি মনে করছি কবেই যাইনে ফেলাইছ। আমি তো আর সব জানতা নই। আমাকে বলনি কেন? বইলা কি হইতো? সেরি বিয়া দিতা। আর স্যারা নায়ক কত সেরির লগে ঘষাঘষি করে। সেরিগুলো নষ্টাদের সাথে চলে এই স্যারায়। মুখ খারাপ করো না, ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি। তুমি আমাকে জানাতে পারতে নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না। থাক এসব কথা, এখন বলে লাভ নাই। পদ্মজার মন স্থির আছে। পরিস্থিতি ভাগ্য যেখানেই নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলুক। ঘুমাও এখন। ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা। কত কাজ বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা? হেমলতা একা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন। কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়ে পড়লেন। সকাল থেকে পূর্ণার দেখা নেই। পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পিছনে আসে। পূর্ণা সিঁড়ির ঘাটে বসে উদাস হয়ে কী যেন ভাবছে। পদ্মজা পা টিপে হেঁটে আসে। পূর্ণা বোনের উপস্থিতি টের পায়নি। পদ্মজা পূর্ণার পাশে বসে। তবু পূর্ণা টের পেল না। পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল। পূর্ণা চমকে তাকালো। বুকে ফু দিয়ে বলল, ভয় পাইছি। উদাস হয়ে কী ভাবছিস? কিছু না। আবার ওইসব ভাবছিস? কতবার না করলে শুনবি বলতো? পদ্মজা নতহানু জানু হয়ে রইল। ক্ষণক্ষণ পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল, নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপা। মনে পড়ে যায়। চেষ্টা তো করবি। আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছে। পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল, আম্মা তিনজনকে কি করে মারল আপা? জানি না। জিজ্ঞাসা করব আম্মাকে? পদ্মজা ভাবলো। এরপর বলল, করব। আজ না, অন্য একদিন। বিয়ে করে তো চলেই যাবা। পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে। বলল, আর কি আসবো না? ফিরে যাত্রা আছে। আবার এমনিতেও আসবো কয়দিন পর পর। তাহলে কালাচাঁদের সাথে বিয়েটা সত্যি হচ্ছে? তুই কি মিথ্যে ভাবছিস? পূর্ণা বিরক্তিতে কপাল কুঁচকে বলল, লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। লিখন নামটা শুনে পদ্মজার অপ্রতিভূত হয়ে উঠল। নিজেকে অপরাধী মনে হয়। তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, ওনাকে পছন্দ না তাই কালা বলিস? ঠিক আছে, কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না। পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকায়। এরপর যান্ত্রিক স্বরে বলে, পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে নিয়ে বিয়ে করতেছে বলেই কালা চাঁদ দেখি, নয়তো কালা পাতিল ডাকতাম। আবার দরদ দেখিয়ে বলিও না, উনি তো এত কালা না, শ্যামলা। কথা শেষ করে পূর্ণা ঠোঁট বাঁকালো। পদ্মজা শব্দ করে শুরু করলো। কিছুতেই হাসি থামছে না। পূর্ণা পদ্মজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আম্মার মতো। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো। সময়টা দুই বোনের। পদ্মজা মায়াবী স্বরে বলল, আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া পর্ব। প্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাট। পদ্মজা উদ্দেশ্যে বলে, বড় আপা দুলাভাই আসছে। আমিরের আসার খবর শুনে বাড়ির পিছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল। এই লোকটা এত বেহায়া আর নির্লজ্জ। গতকাল সকাল সকাল বাড়ির সামনে ঘুরঘুর করছে। সেই খবর পদ্মজা পেয়েছে আজ এক্কেবারে বাড়িতেই। বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি। এটুক সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয়?
পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে বলে, এই কার সাথে বিয়ে হচ্ছে খোদা? উঠানে হেমলতা ছিল, আমির বাড়ির ভিতর ঢুকে হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। তারপর নতজানু হয়ে বলল, কেমন আছেন আম্মা? হেমলতার চক্ষু চড়ক গাছ। আমিরের সাথে মগা এসেছে। মগার হাতে মাছের ব্যাগ, মাথায় ঝুড়ি, হাতে মশলাপাতি, সাথে শাকসবজি। বিয়ের আগে এত বাজার, আবার আম্মা ডাকা হচ্ছে। অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার। হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নেন। ধীরে সুস্থে বলেন, ভালো আছি। তুমি ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? জি জি, সবাই ভালো। আমির মগাকে ইশারা করলো। মগা বারান্দায় মাছের ব্যাগ, মাথার ঝুড়ি রাখলো। হেমলতা আমিরকে বললেন, এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল, পাগল ছেলে? আমির হেসে ইতস্ততভাবে নতজানু অবস্থায় বলল, এমনি। যাও ঘরে গিয়ে বসো। আম্মা। হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন। আমির বলল, আম্মা ক্ষমা করবেন, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। কোনো দরকার কি ছিল? আসলে পদ্মজার সাথে একটু কথা ছিল। আমির উসখুস করছে, খুব অস্থির, হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে, কিন্তু চোখ মাটির স্থির। হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বললেন, ঘরে আছে, নয়তো ঘাটে। অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির। হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন, ছেলেটার সাথে এখনও চোকাচোকি হয়নি। সবসময় মাথা নত করে রাখেন, কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক নয় এই ছেলে। হয়তো গুরুজনের সামনে মাথা নিচু করে রাখা ছোট্টবেলার স্বভাব। হেমলতা মুচকি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান। পদ্মজার ঘরের শেষ বারান্দায় প্রান্তে বারান্দা পেরোলে বাড়ির পিছনের দরজা। আমির আসছে শুনে ঘর থেকে বারান্দার মাঝ বরাবর দরজার পর্দা টাঙিয়ে দিল পদ্মজা। আমির ঘরের পাশে দাঁড়ালো। পদ্মজা বারান্দার দিকে। পর্দার কাপড় পাতলা মসৃণ। আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে। তিত্তির করে বাতাস বইছে, সেই বাতাসে পদ্মজার কপাল ছড়িয়ে থাকা চুলগুলো উঠছে অবাধ্য হয়ে। আমির ডাকলো, পদ্মজা। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। বেশ কিছুক্ষণ নীরবতা। পদ্মজা বলল, কি বলবেন বলুন। মায়াভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে? আমিরের কণ্ঠে আকুতি তৃষ্ণা। পদ্মজা অস্বস্তি হচ্ছে। বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক। সে পালানোর জন্য পা বাড়াতে আমির হৈ হৈ করে উঠল, কসম লাগে পালাবা না। পদ্মজা মাথা ওন্না টেনে নিয়ে বলল, দরকারি কথা থাকলে বলে চলে যান। তাড়িয়ে দিচ্ছ? ছি না, তোমার না দেখলে আজ আর প্রাণে বাঁচব না। রাতে ইন্না লিল্লাহে। রসিকতা করবেন না, কাউকে না দেখে কেউ মরে না। পদ্মাবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে, সে যদি বারবার না দেখায়, আগ্রহ দেখায়, তাহলে সে কোনো জাতেরই পুরুষ না। একবার দেখা দাও, কসম লাগে। বারবার কসম দিয়ে ঠিক করছেন না। আচ্ছা, কসম আর কসম দেব না, একবার দেখা দাও। পদ্মজা দুই ঠোঁট হা হয়ে গেল। কি বলে মানুষটা? কসম করে বলছে আর কসম দেবে না? আমি ধৈর্যহারা হয়ে বলল, পদ্মাবতী, অনুরোধ রাখো, এভাবে বলবেন না, নিজেকে ছোট লাগে। পদ্মা সরাও। পদ্মজা ঘামছে, বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, তবুও সায় দিল। আমির পদ্মা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল। কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মাবতী, কপাল অবধি টেনে রাখা ঘোমটা। পদ্মজা চোখ তুলে তাকাতেই আমির বলল, জীবন ধন্য। পদ্মজা হাসি সামলাতে পারল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো। আমির বলল, এ মুখ প্রতিদিন ভরে দেখব, আর প্রতিদিন জীবন ধন্য হবে। এমন কপাল কয়জনের হয়? পদ্মজা কিছু বললেন না। আমির আবেগপ্লুত হয়ে বলল, আমার ইচ্ছে হয় তোমার হাতে খুন হয়ে যাই। পদ্মজা চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল, আপনি পাগল? আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলল, তোমার উপস্থিতি আমার নিঃশ্বাস তীব্রতা কতটা বাড়িয়ে দিচ্ছে টের পাচ্ছ? পদ্মজা দূরে সরে গেল। মনে মনে বলল, উফ আল্লাহ, আমি পাগল হয়ে যাব। এ কার পাল্লায় পড়লাম? জ্ঞান বুদ্ধি লাজ লজ্জায় কিছুই নেই। আর মুখে আমিরকে বলল, পেয়েছি, এবার আসি। আমির কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়ল। বাড়ির পিছনে মগাকে পেল। মগার পথ আটকে বলল, মগা ভাই। মগা সবগুলো দাঁত বের করে হাসলো, বলল, যে ভাবি যান। মগার মুখ ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করল না। বিরক্ত লুকিয়ে বলল, লিখন সাহর কথা আপনি কাউকে বলেছেন? উনি কে? আপনার আমির ভাই, যে ভাবি যান। মগার অকপট স্বীকারোক্তি পদ্মজা এ নিয়ে আর কথা বাড়াল না। মগা পাশ কেটে চলে গেল। মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো, ফিসফিসিয়ে গোপন তথ্য দিল। আগামী 2 দিনের মধ্যে লিখন সাহ আসছে তার বাবা মাকে নিয়ে। খবরটা মগা গত সপ্তাহে পেয়েছে। পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল, সে তো কথা দেয়নি বিয়ে করার, আর না কখনো চিঠি লিখছে। লিখন সাহর নিরাশ হলে এটা তার দোষ নয়, লিখন সাহর ভাগ্যর দোষ। তবুও পদ্মজা খারাপ লাগছে, অপরাধী মনে হচ্ছে নিজেকে। জীবনে আবার কিছু ঘটতে চলছে, বুক ধরপড় ধরপড় করছে। পদ্মজা ঘাটের সিঁড়ি বসে রইল ঝিম মেরে। মোড়ল বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজা বিছানায় এক কোণে চুপটি মেরে বসে আছে। ঘরে দুষ্টু রমণী আছে,
কয়েকজন নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চস্বরে হাঁটছে, অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়ছে। পদ্মজার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি। গরম শুধু ঘামছে না, বমি পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। পদ্মজা প্রেমাকে ফিসফিসে বলল, এই বোনু, আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে। প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে। হেমলতা রান্নাঘরে ছিল। প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। লেবু গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি। গিয়ে দেখলেন পদ্মজা বিছানায় এক পাশে গুটিসুটি মেরে বসে আছে, উসখুস করতেছে। ঘর ভর্তি অন্যান্য মানুষ। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সবাই অন্য ঘরে যাও, পদ্মজাকে একা ছাড়ো। হেমলতার এমন আদেশে অনেকে রাগ হলেও বেরিয়ে গেল। তিনি দরজা বন্ধ করে শরবত গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বললেন, সবসময় মুখ বন্ধ রাখা ভালো না। যারা বিপদে পাশে থাকে না, তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না। গরমে তো শেষ হয়ে যাচ্ছিস। জানলার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল, ভালোই করে সরতে বলতি। পদ্মজা মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবত শেষ করলো। এবার একটু আরাম লাগছে। আলনার কাপড়গুলো অগোছালো। সকালেই তো ঠিক ছিল, নিশ্চয়ই মেয়েগুলোর কাজ। হেমলতা আলনার কাপড়গুলো ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন, কী নিয়ে এত চিন্তা করছিস? পদ্মজা কিছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকিবুকি করতে লাগলো। পদ্মজার অস্বাভাবিক দেখে হেমলতা কপাল কুঁচকালেন। বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বললেন, আম্মা, উনি বোধহয় আজ আসবেন। উনি কে? আমি। না না আম্মা, লিখন সাহ যে উনি। হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কপালে যা আছে তাই তো হবে, ভাবিস না, আমি আছি, সব সামলে নেব। লিখনকে আমি বোঝাবো। হেমলতার কথা শেষ হতে পদ্মজার ভেজা কণ্ঠে বলল, উনি খুব কষ্ট পাবেন আম্মা। হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে। পদ্মজা এত ব্যাকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করছেন, নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজার এত বেকুলতা? পদ্মজার দোটানায় পড়ে যায়। পদ্মজার জীবনে এ কেমন টানাপোড়েন! এই মুহূর্তে পদ্মজাকে খুব বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। ওদিকে হানি ডাকছে। হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে এসেছে, ছেলে মেয়ে নিয়ে এসেছে। হেমলতা দরজার দিকে পা বাড়ান। তার আগে বলে গেলেন, আজ নোংরা অতীত শোনাবো, বাকি সিদ্ধান্ত তোর। যা চাইবি তাই হবে, মনে রাখিস, যা চাইবি তাই পাবি। পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন। পদ্মজার বুকের ভিতর অপ্রতিরোধ্য তুফান শুরু হয়। মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে। আজ যখন সেই সুযোগ এলো, তার ভয় হচ্ছে খুব। কেন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। হাত পায়ে রগে রগে শিরশির অনুভূতি। ভ্যান গাড়িতে চড়ে অলন্দপুরের আটপৌরতে ঢুকলো লিখন সহ, সাথে বাবা মা এবং বোন। বড় বাবা শব্দর আলী, মা ফাতেমা বেগম, বোন লিলি। শব্দর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন, এই তো আমার দেশ, এই তো আমার বাংলাদেশ। ফাতেমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে। ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবো। আর ছেলের নাকি মেয়ে পছন্দ হয়েছে গ্রামে। ছেলের জেদের কাছে হেরে আসতেই হলো। লিখনের পরনে ছাই রঙা শার্ট, চোখে সানগ্লাস। উত্তেজনাতে হাত পা কাঁপছে রীতিমতো। এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি। এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি। মাঝের সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে। স্বপ্নের কোমরে আঁচল গুছে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায়। কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায়। কল্পনায় পদ্মজাকে নিয়ে সে সংসার পেতেছে, এবার হয়তো সত্যি হতে চলেছে। লিখন আনমনে হেসে উঠল। মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয়। কি মায়াবী, কি স্নিগ্ধ একটা মুখ। তার চেয়ে সুন্দর পদ্মজার ভয় পাওয়া, লজ্জায় পালানোর চেষ্টা, পরপুরুষের ভয়ে আতঙ্কে থাকা। লিখন আওয়াজ করে হেসে উঠল। ফাতিমা শব্দ অবাক হয়ে তাকালেন। লিলি এসবের খেয়াল নেই। সে আকাশের দিকে তাকিয়ে কী যেন ভাবছে। লিখন বাবা মাকে এভাবে থাকতে দেখে খুক খুক করে কাশলো। এরপর বলল, সুন্দর না গ্রামটা? বুঝছো আব্বু, এই গ্রামটা এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর। শব্দর আলী প্রবল আনন্দের সাথে বলল, সে ঠিক বলছিস, মন জুড়িয়ে যাচ্ছে দেখে। চারিদিকে গাছপালা, নদী, রাস্তাঘাট খুব সুন্দর। এখানে একটা বাড়ি বানালে কেমন হয়? লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকোলো। তার বাবা যখন যেখানে যায় সেখানে বাড়ি বানানোর স্বপ্ন দেখেন, কিন্তু বানানো আর হয় না। ফাতেমা বিরক্ত করে বললেন, তা আমরা উঠছি কার বাড়িতে? তোর পছন্দ করা মেয়ের বাড়িতে, নাকি অন্য কোথাও?
মায়ের চোখে মুখে বিরক্ত দেখে লিখনের হাসি পেল। বলল, তোমার রাগলে এত ভালো লাগে আম্মু? ফাতেমা আর চোখে ছেলের দিকে তাকান। প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন। লিখন মুখে প্রশংসা শুনে একটু নিবলেন। হয়েছে, আর কতক্ষণ? 5 মিনিট। অলন্দপুরের মাতব্বর বড় মনের মানুষ। আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে থাকেন। যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন। নিজের এক একজন লোককে আমার সহায়ক হিসেবেও দিয়েছিলেন। ওনার বাড়িতে উঠব। লিলির চোখে মুখে বিকৃত করে বললেন, অন্যের বাড়িতে উঠব? উফ, মারবো ধরে। অন্যের বাড়ি তোর কাছে, আমার কাছে না। মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাঁধেন, আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ওনার একটাই ছেলে ঢাকায় পড়েছে, ব্যবসা সামলাচ্ছে। তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি, কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন। আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছেন। তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক পর লাগে না। আর বিশাল বাড়ি, ওনারা বিব্রত হবেন না। 3-4 দিনের তো ব্যাপার। লিখন এত বড় বক্তব্যের পাচ্ছে, কেউ কিছু বলার মতো পেল না। হাওলদার বাড়ির সামনে এসে ভ্যান থামালো। বাড়ির চারপাশে সাজানো দেখে লিখন বেশ অবাক হলো। লিলি চারপাশে দেখতে দেখতে বলল, দাদাভাই, তুমি বিয়ে করতে এসেছো? এই খবর ওনারা পেয়েছেন বোধহয়, তাই এত আয়োজন। লিখন লিলির কথায় গাঁটটা মেরে বলল, বাড়িতে 2টো মেয়ে আছে, তাদের কারো বিয়ে হবে হয়তো। চল। ইটের বড় প্রাচীর চারিদিকে, মাঝে বড় গেট। প্রাচীরের উচ্চতা 15 ফুট আর গেটের উচ্চতা 12 ফুট। গেটের পাশে দুজন লিখনকে চেনে, তাই লিখনকে বাড়ির ভিতরে ঢুকতে দিল। গেট পার হলে খোলা জায়গা, প্রচুর গাছগাছলা, বেশ সুপারি গাছ এবং তাল গাছ, সব কিছু সুন্দর। 2 মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় গেট, তার সামনে সিঁড়ি। সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি করা বসার বেঞ্চি। এই ঘরটাকে গ্রামের অলক ঘর বলা হয়, কেউ কেউ আলগা ঘর বলে থাকে। অতিথিরা এসে বিশ্রাম করে রাত্রি যাপন করে। ভেতরে ইট সিমেন্টের তৈরি দোতলা অন্দরমহল। অলক ঘরের বারান্দায় বসেছিলেন মজিদ মাতব্বর, ফরিয়ানা, রিদওয়ান। লিখনকে দূর থেকে দেখে পেয়ে ওনারা অবাক হন, সেই সাথে খুশি হন। শহরে 4 মানুষ হেঁটে আসছেন, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতেও ভালো লাগছে। লিখন বারান্দায় পা রাখতে মজিদ মাতব্বর হেসে বললেন, আজকের দিনটা সত্যিই খুব সুন্দর। লিখন হাসলো। ফরিনা এবং মজিদ মাতব্বরকে সালাম করে বললেন, এই হচ্ছে আমার বাবা মা এবং বোন, আর আব্বু আম্মু, উনি হচ্ছেন মজিদ চাচা, আর ইনি ফরিনা চাচি, আর ওই যে বড় বড় গোঁফ দাড়িওয়ালা, উনি হচ্ছেন রিদওয়ান ভাইয়া, এই বাড়ির আর এক ছেলে। মজিদ মাতব্বর একজনকে ডেকে বলেন চেয়ার দিয়ে যেতে, আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসেছে। তৎক্ষণিক চেয়ার ও শরবত চলে আসলো। পরিচিত পর্ব শেষ হতে লিখন প্রশ্ন করলেন, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? সে চলছে, আমার ছেলেটার বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসে। চোখ পড়ে আলগা ঘরের ডান পাশে। কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে। লিখন আনমনে হেসে উঠল। কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয়। নায়ক কি এমনি এমনি হওয়া যায়? শব্দর আলী জিজ্ঞাসা করলেন, তাই নাকি? তাহলে তো ঠিক সময় এসেছি। আমারও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি। মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইল, মেয়েকে? কার মেয়ে? আমাকে বলুন। এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনি হবে। শব্দর আলী লিখনকে প্রশ্ন করলেন, মেয়ের পরিচয় বল। লিখন কথা বলার পূর্বে ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, এই তো আমার ছেঁড়াই আইয়া পড়ছে। আমির, এহেনে আয়, দেখা যা কারা আইছে। ফারিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালেন। আমি চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘেমে একাকার। কয়েক ফুটের দূরত্বে থাকা অবস্থায় লিখনকে দেখে আমির চিনে ফেলল। মগার কাছে লিখনের বর্ণনা শুনছে। এছাড়া লিখন একজন নামকরা অভিনেতা। তার অভিনীত ছায়াছবি সে দেখেছে। আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো। লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করলো। এরপর বলল, আমি লিখন সহ। আমির বলল, আমির হাওলাদার, বসুন আপনি। লিখন নিজ স্থানে বসলো। আমির একটু দূরে বসলো। মজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বলল, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন সাহ এসেছিল, এই যে উনি। আমি শুষ্ক মুখে বলল, চিনি আমি, ওনার অনেক কাজ আমার দেখা। শব্দর আলী, ফাতেমা, লিলি, লিখন সবাই হাসলো। কেউ চেনে বললেই আনন্দ হবারই কথা। রিদওয়ান আমিরকে বলল, জানিস আমির, লিখন বিয়ে করতে গ্রামে এসেছে। আমির কিছু বলল না। ফারিনা জানতে চাইল, পাত্রীকে? কইলা না তো। লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোড়ল বাড়ির মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তে হাওলদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। আলগা ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলি কোলাহল থেমে গেল। চারিদিকে স্তব্ধ, শান্ত। লিখন ভ্যাবাচাকা খেয়ে গেল। কি হলো সবার? লিখনের বাবা মার সাথে চাওয়াচাই করলো। মজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? মজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হলো। বলল, না, এখন প্রস্তাব দিতে চাই। পদ্মজার সাথে পরশু আমিরের বিয়ে। লিখন
চকিত চোখ তুলে তাকালো। বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে। হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে। এক্ষুনি যেন সব ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে। ফাতেমা করুণ চোখে লিখনের দিকে তাকান। চোখে পড়তে লিখন হাসার চেষ্টা করলে। তার দৃষ্টি এলোমেলো। কি বলবে খুঁজে পাচ্ছে না। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। আব্বা আসছি বলে জায়গা ত্যাগ করে। শব্দর আলী মজিদ মাতব্বরকে প্রশ্ন করছেন, মজা করছেন? মজিদ মাতব্বর শব্দ আলীর চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন, প্রথম পরিচয়ে মজা করার মতো মানুষ আমি নই ভাই সাহেব। লিলি এক হাত লিখনের পিঠের উপর রাখলো, ডাকলো ভাইয়া। লিখন লিলির হাত দুটি মুঠো নিয়ে ঢোক গিলল। বলল, বিয়ে হবে না তো কি? বলছি যখন দেখবই। ভাইয়া তোর চোখে জল। লিখন দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পরিবেশ থম মেরে গেছে। কেউ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। লিলি অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। পদ্মজা নামের মেয়েটা নিয়ে কত গল্প শুনেছে। মেয়েটা তার বয়সে শুনে লিলি খুব হেসেছিল। তার ভাইয়া এত ছোট্ট মেয়ের প্রেমে পড়ছে। দিনগুলো কত যে সুন্দর। মেট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে কবে শেষ হবে পরীক্ষা। যেদিন শেষ হলো সেদিন থেকে শুটিং শুরু হলো। কথা ছিল 1 সপ্তাহ পর থেকে শুরু হবে, কিন্তু জরুরি কারণে আগে শুরু হয়ে গেল। তাই আসতে কয়েকদিন দেরি হয়ে গেল। মজিদ মাতব্বর স্তব্ধতা কাটিয়ে বললেন, বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে। লিখন উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, কী দুর্ঘটনা? ফারিনা সন্ধিয়ানের গলায় বললেন, তার আগে তুমি কও, পদ্মজার লগে কি তোমার প্রেম টেম আছিল? লিখন ফারিনার প্রশ্নে বিব্রত বোধ করল। ধীর কণ্ঠে জবাব দিল, না, শুধু আমার পক্ষ থেকে। লিখনের উত্তরে ফারিনা সন্তুষ্ট হলেন। শব্দর আলী কী দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইল। মজিদ মাতব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বললেন। সব শুনে লিখন আশার আলো দেখতে পায়। ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে, তাই অন্য কেউ পদ্মজাকে বিয়ে করবে না, এমনটা ভেবে হয়তো পদ্মজার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সে যদি এক্ষুনি বিয়ে করতে রাজি থাকে তাকে ফিরিয়ে না দিতেও পারে। তার পদ্মজাকে বিন্দুমাত্র ভালোবাসে না দেখে? বাসে, নিশ্চয় বাসে। লিখন নিজেকে নিজে সান্ত্বনা দেয়। শব্দর আলী আফসোস নিয়ে বললেন, কী আর করার, পরিস্থিতি হাতের বাইরে। আপনারা কিন্তু বিয়ে শেষ করেই যাবেন, বললেন মজিদ মাতব্বর। ফাতেমা মতামত জানালেন দৃঢ়তাভাবে, না না, আজই চলে যাব, এই গ্রামে আর এক মুহূর্ত নয়। শব্দর আলী মৃদু করে ধমককে বললেন, কি বলছো? কিছুক্ষণ পর সন্ধ্যা, এখন ট্রেন পাবো কোথায়? কাল ভোরে না হয় চলে যাব। রিদওয়ান অনুরোধ করে বললেন, বিয়েটা শেষ হওয়া অবধি থেকে যান। দেখুন মেহমান হয়ে এসেছেন, অপ্রত্যাশিত খবর শুনলেন, এজন্য খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। মেয়েটা জলে ভাসবে বিয়েটা না হলে। লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, পদ্মজা ফেলনা ভাবছেন কেন? কেউ অপবাদ দিলেই কি সে পচে যায়? রিদওয়ান কিছু বলতে গেলে মজিদ মাতব্বর কড়া চোখে তাকিয়ে থামতে বলেন। এরপর শিখাকে ডেকে বললেন, ওনাদের ঘরে নিয়ে যাও, আর আপনারা না করবেন না। আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, বিয়ে অবধি না থাকুন, রাতটা থেকে যান। বাধ্য হয়ে ফাতেমা থাকতে রাজি হলেন। তিনি রাগে ফুসফুস করছেন। সব রাগ পড়ছে হাওয়ালদার বাড়ির উপর। মনে মনে এই বাড়ির বিনাশ চাইছেন তিনি। মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। লিখন তার চোখের মণি, নয়তো কি গ্রামে মেয়ে নিয়ে আসতেন? আর সেই ছেলের মন এভাবে ভাঙল। ঘরে ঢুকে চোখের চশমা ছুঁড়ে ফেললেন বিছানায়। কটমট করে শব্দর আলীকে বললেন, তোমার না এক বন্ধু আছে মেজর, তাকে কল করে বলো মেয়েটাকে তুলে এনে লিখনের সাথে বিয়ে দিতে। আমার ছেলেকে হাঁটতে দেখতে পারবো না। চুপ করো তো, সব জায়গায় ক্ষমতা চলে না। পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কিসের পরিস্থিতি? তুমি জানো তোমার ছেলে ব্যক্তিগত ডায়েরিতে শুধু আমার নাম লেখা ছিল, সেখানে এখন বেশিরভাগ পদ্মজার নামটা লেখা থাকে। কতটা পাগল এই মেয়ের জন্য এখন মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেছে। ছেলের দেবদাস রূপ দেখতে হবে, আর আমি তা পারবো না। শব্দর আলী পায়ের মোজা খুলতে খুলতে বিরক্ত নিয়ে বললেন, তোমার যা ইচ্ছে করা, আমি পারবো না, ক্লান্ত আমি, শান্তি দাও। আমি না করা কিছু কথা বলতে গিয়েও থেমে গেলেন। লিলি ঘরে ঢুকছে। লিখন আসে নাই। আমিলা লিলিকে বললেন, লিখন কোথায়? কি জানি। ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেছে। রোদের কঠিন রূপ শীতল হয়ে এসেছে, মৃদু বাতাস বইছে, তবু লিখন ঘামছে। সে পদ্মজার বাড়ি যাচ্ছে। আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাট, মাথায় শুধু কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি পাগলামি করেছি? এত আয়োজন কি ভেঙে আমার হাতে তুলে দিবেন পদ্মজাকে? পদ্মজা আমাকে দেখলে কি কাঁদবে? ভালোবাসেনি একটুও? মায়া নিশ্চয় জন্মেছে। লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করলো, আল্লাহ যেন সব ভালো করেন। পূর্ণা বারান্দায় চেয়ার নিয়ে বসে আছে। বাড়ির পিছনে গীত গাইছে অনেকে, সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে। পুরো বাড়ি সাজানো হচ্ছে রঙিন কাগজ দিয়ে। উঠানে এক কোণে লাল বড় গরু বাঁধা, বিয়ে উপলক্ষে জবাই করা হবে। চারিদিকে এত আনন্দ, পূর্ণার মন ছুঁতে পারছে না। প্রথমত সে মানসিকভাবে বিপর্যস্ত,
কিছুতেই স্থির হতে পারছে না। দ্বিতীয়ত পদ্মজার জন্য লিখন ছাড়া অন্য কাউকে তার পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে সে বিরক্ত। চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে। হুট করে চোখে ভাসে লিখনকে। পূর্ণ দ্রুত চোখ কষলে আবার তাকালো। সত্যি তাই, খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। হন্তদন্ত হয়ে ছুটিয়ে যায় পদ্মজার ঘরে। পদ্মজার কানে কানে গিয়ে বলল, লিখন ভাই আসছে, তুমি কিন্তু পালিয়ে যাবে আপা, এই বিয়ে কিছুতেই করবে না। কথা শেষ করতে খুশিতে আবার ছুটে যায় বারান্দায়। এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে তোলে। গলা শুকিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম। লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে সব দেখে। কত আয়োজন, কত মানুষ। তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে, কিন্তু তার সাথে না। ভাবতেই লিখনের বুকটা ছ্যাদ করে উঠল। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে। লিখন পূর্ণাকে বারান্দা দেখে এগিয়ে এলো। প্রশ্ন করলো, কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উচ্চকণ্ঠে জবাব দিল, ভালো, খুব ভালো। ভাইয়া আপনি? পূর্ণা থেমে গেল। অনেকে তার উচ্চ গলার স্বর শুনিয়ে তাকিয়ে আছে, তাই পূর্ণা চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলেন কেন? আপার তো বিয়ে, আপনি আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার এহেন কথায় লিখন হাসে। আদ্রি কণ্ঠে জানতে চায়, আন্টি কোথায়? পূর্ণা ঝটপট করে বলল, আপনি আসুন, আমি আম্মাকে নিয়ে আসতেছি। লিখন সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে গেল রান্না করে। হেমলতা রান্না করছিল। পাশে অনেকে। পূর্ণা ইশারায় বাইরে আসতে বলে। হেমলতা হাত ধুয়ে বেরিয়ে এসে পূর্ণা ফিসফিসিয়ে বলে, লিখন ভাই আসছে। কোথায়? বসতে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, তুমি আসো। হেমলতা ব্যস্ত পায়ে সদর ঘরে আসেন। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনাবর্ত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে, সে কই থেকে এসেছে, এই বাড়ির কি হয়, পদ্মজার মতো চোখ কেন, পদ্মজার আসল বাপের ছেলে নাকি? এমন আরও যুক্তিহীন কথাবার্তা। হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন, লিখন তুমি আমার সাথে আমার ঘরে আসো। লিখন হাঁপ ছেড়ে বাঁচলেন। হেমলতার পিছু পিছু চলে যায়। অনেকের নজরে তা আসে। একজন আরেকজনের সাথে আলোচনা করতে থাকেন লিখন সাহুকে নিয়ে। সবাই ভেবে নিয়েছেন পদ্মজা যার সন্তান, এই ছেলে তার সন্তান। এই জন্য সবার মাঝ থেকে তুলে এসেছেন, নয়তো কথায় কথায় ধরা পড়ে যাবে। লিখনকে মোড়ায় বসতে দিলেন হেমলতা। লিখন কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। হেমলতা শুরু করেন, আমি জানি তুমি কি বলবে, তোমার দুটো চিঠি আমি পড়েছি। লিখন চমকালেন, আবার স্বাভাবিকভাবে বললেন। হেমলতা বললেন, দেখো লিখন, পরিস্থিতি আর হাতে নেই। অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি নম্র, ভদ্র, বুদ্ধিমান ছেলে, কমতি নেই কিছুতে, কিন্তু এখন তা সম্ভব নয়। তবু পদ্মজা তোমাকে নিজের মুখে যদি চায়, আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতে তুলে দেব। কিন্তু সে চাইবে না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমার কথাগুলো শুনে কষ্ট পেও না। আমি সরাসরি কথা বলি, পদ্মজার দৃষ্টি অনুভূতি আমার চেনা। সে তোমাকে ভালোবাসেনি কখনো। তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে। তুমি বাড়ি ফিরে যাও। কষ্ট হয়ে ভেবে বলছি, ফিরে যাও। লিখন কয়েক সেকেন্ড চুপ থাকে, চোখের দৃষ্টি রাখা মাটিতে। বলল, আন্টি, মেয়ের ভালোবাসা দেখেছেন, অন্যের সন্তানটাকে দেখবেন না? অন্যের অনেক সন্তান আমার মেয়েকে ভালোবাসে, সবার কথা ভাবা কি সম্ভব? হেমলতার কথায় ভীষণ আহত হওয়ায় লিখন। তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সাথে কথা বলছেন। দুই চোখ জ্বলছে ভীষণ। এক্ষুনি কান্না ঠেলে ঠুলে বেরিয়ে আসবে। ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার। লিখন নিজেকে সামলে চেষ্টা করলো। হেমলতা কঠিন স্বরে বললেন, তুমি পদ্মজার রূপে প্রেমে পড়েছ লিখন? লিখন সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায়, বলে, আন্টি ক্ষমা করবেন, কিছু কথা বলি। পৃথিবীর যে কয়টা সফল প্রেমের গল্প আছে, তার মধ্যে ৯৯ ভাগ সৌন্দর্যের টান দিয়ে শুরু হয়, এরপর আস্তে আস্তে ভালোবাসার গভীরে যায়। ভালোবাসা নিয়ে ভাবতে গিয়ে, মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে নিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে ফেলে। সময়ের ব্যবধানে যে মানুষটা শিরায় উপশিরায় বিরাজ করে, তখন তার অন্য অন্য গুণ চোখে ভাসে। ভালোবাসা আরও বাড়ে। কারো কারো তো দোষও ভালো লেগে যায়। তখন অবস্থা এরকম হয় যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটাকে আমার চাই। এই জন্য বুড়ো বয়সে কুঁচকে যাওয়া মানুষটাকেও ভালোবাসতে ইচ্ছে করে, অথচ শুরুটা হয় সৌন্দর্য দিয়ে। আন্টি, আমি পদ্মজার রূপে মুগ্ধ ছিলাম, এটা সত্যি, কিন্তু গত কয়েক মাসে সারাক্ষণ পদ্মজাকে ভাবতে ভাবতে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবেসে ফেলেছি। পদ্মজার রূপ আগুনে ছলচে গেলেও এমন করেই বাসবো। প্লিজ আন্টি, কথাগুলো শুটিংয়ের ডায়লগ ভেবে উড়িয়ে দিবেন না। বাস্তবে জীবন মুখস্থ ডায়লগ আমি আওড়াই না। লিখনের কণ্ঠ গম্ভীর, কিন্তু চোখে ছলছল করছে। হেমলতা স্তব্ধ হয়ে যান। কী জবাব দিবেন? ভালোবাসার বিরুদ্ধে কোন শক্তি কাজে লাগে আদৌ কি? ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায়। তিনি সময় নেন। এরপর বলেন, আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন, কিন্তু কিছু সমস্যা সমাজে আছে, যার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে সেসব মুখোমুখি কী করে হতে দেই? লিখন হাত জোর করে বলে, প্লিজ আন্টি। লিখন হেমলতা এক দৃষ্টি লিখনের দিকে তাকিয়ে আছে। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছে, এমন তো কখনো নয়। হেমলতা জন্মের পর সিদ্ধান্তহীনতায় তিনি ভুগেন নেই, যে কোনো একটাই বেছে নিয়েছেন, আর তাতেই মঙ্গল হয়েছে।
এবার কেন এমন হচ্ছে? কেন তিনি নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন? পদ্মজার জীবন নিয়ে তিনি যেন মাছ নদীতে ভেসে আসছেন। চারিদিকে স্রোত, মাঝি নেই, বৈঠা নেই। আমিন না লিখুন, কার কাছে ভালো থাকবে পদ্মজা? হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে। তিনি দুর্বল কণ্ঠে বললেন, এত বুঝো যখন নিজের সামলাতে পারবে, বাড়ি ফিরে যাও। আন্টি, আমার বেঁচে থাকতে কষ্ট হবে। পদ্মজার সাথে যা হয়েছে তবুও সে বেঁচে আছে, আর তুমি এইটুকু মানিয়ে নিতে পারবে না? লিখন আর কথা খুঁজে পেল না। আহত মন নিয়ে উঠে দাঁড়ায়। হেমলতা দাঁড়াতে বললেন, ভীষণ ক্লান্ত লাগছে, তবুও হেঁটে এগিয়ে আসেন। লিখন সামনে এসে দাঁড়ান, বলেন, নিজেকে শক্ত রেখো, অনেক দূর চলা বাকি। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, ভাগ্য যা থাকে তাই হয়। আর যেহেতু আয়োজন হয়ে গেছে, আর ভেবে লাভ নেই। তবে কবুল বলার আগেও যদি পদ্মজা বলে তার তোমাকে চাই, আমি সব ভেঙে চুরে পদ্মজাকে নিয়ে ছুটে যাব তোমার বাড়ি। আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি বাবা। এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থপর হয়ে গেছি। অন্যের সন্তান কষ্ট চোখে ভেসেও ভাসছে না, আমাকে ক্ষমা করে দিও। হেমলতা চোখের জল ভিড়ে লিখন ভীষণ অবাক হয়ে দেখে, এই কঠিন মানুষটা হেমলতা নিজের দুর্বলতা, নিজের কান্না কেন দেখালো না লিখনকে? লিখন জবাব খুঁজে পেল না, শুধু এইটুকু বুঝতে পারলো হেমলতার কাছে ভীষণ জীবন মানে পদ্মজা। লিখন ভাঙা গলায় আসি বলে চলে গেল। হেমলতা সব ভুলে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসে। মনের শক্তি কমে গেছে, দুর্বল হয়ে পড়ছেন তিনি। নিজের উপর আস্থা বিশ্বাস পাচ্ছেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না। বারান্দায় গ্রিল হাতে রেখে আকাশের দিকে তাকিয়েছে পদ্মজা। তার পরনে শাড়ি বেয়ে গেছে। আকাশে বুকের থালার মতো একখানা চাঁদ, চাঁদের আলোয় চারিদিকে ঝিকমিক করছে। চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। খুব সুন্দর দৃশ্য। পদ্মজা কেঁপে ওঠে, পিছন ফিরে তাকালো। মোর্শেদকে দেখতে পেয়ে গোপনে হাঁপ ছাড়েন। মোর্শেদ বললেন, তোর মায়ে কি আর উঠে নাই? না আব্বা। মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন, তারপর বললেন, তুই হজাক কেন? যা ঘরে গিয়ে ঘুমা, আমি ঘাটে যাইতেছি। আচ্ছা আব্বা। মোর্শেদ যাওয়ার পরে পদ্মজা তাকিয়ে রইল। সে কি যেন ভাবছে, কিন্তু কি ভাবছে ধরতে পারছে না। কুকুরের ঘেউ তাকে উদাসীনতায় কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরের দরজায় ঢুকলো। সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন ঘুমাচ্ছে। তাদের ডিঙিয়ে পদ্মজা হেমলতার ঘরে আসে। হেমলতা ঘুমাচ্ছেন বেঘরে। শুনেছিল লিখন সাহুকে নিয়ে তার মা আজ নিজ ঘরে এসেছিল। এরপর কি হলো কে জানে। সন্ধ্যার পর পুণ্যে গিয়ে জানালো আম্মা ঘুমাচ্ছে। হেমলতা কখনো সন্ধ্যার পর ঘুমান না, তাই পদ্মজা ঘোমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসেন। হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে কখনো দেখা নেই পদ্মজা, তাই আর ডাকে নেই। কেউ ডাকতে আসলে তাড়িয়ে দিয়েছে। ঘুমাচ্ছে যখন ঘুমাক না। এখন মধ্যরাত। পদ্মজা হেমলতার মুখের সামনে মাটিতে বসে আসে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। গলা কাঁপছে তার। শ্বশুরবাড়িতে কিভাবে থাকবে সে? মাকে ছাড়া 2 দিন থাকতে গিয়ে এত বড় ঝড় বয়ে গেল, আর এখন সারা জীবনের জন্য মায়ের ছায়া ছেড়ে দিতে হবে। তাই মুখটা না দেখলে তার দিন কাটে না। এই মানুষটার আদর শাসন ছাড়া দিন সম্পূর্ণ হয় না। পদ্মজা বিছানায় মাথা ঠুকে ফুপিয়ে কাঁদে। অস্ফুট স্বরে ডাকলো আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতার চোখ খুলল। পদ্মজা খেয়াল করলো না সে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলছে, তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা? বিয়ে করাটা কি খুব দরকার ছিল? পদ্মজা চমকে উঠে মাথা তুলল। গলার স্বর আগের অবস্থানে রেখে বলল, কেন আম্মা? সব জানতে নেই মা। পদ্মজা মাথা নত করে নাক টানে। হেমলতা বলেন, বিয়ে হতেই হবে। বর বদলে হলে সমস্যা নেই। তোর কি আর কাউকে পছন্দ? হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠলেন। হেমলতা প্রশ্ন করতে গিয়ে অস্বস্তি বোধ করেন। পদ্মজা মাথা 2 পাশে নাড়িয়ে জানায় তার আলাদা করে কাউকে পছন্দ নেই। হেমলতা উঠে বসেন, চুল খোপা খোপাতে প্রশ্ন করেন, রাত কি খুব হয়েছে? বাড়িতে সাড়া নেই? মাঝরাত, আর তুই জেগে থেকে কাঁদছিস? হেমলতা বলেন মৃদু স্বরে, ধমকের স্বরে। পদ্মজা নিরুত্তর। হেমলতা জানলার বাইরে চেয়ে দেখলেন চাঁদের আলোয় চারিদিক উজ্জ্বল। চাঁদের আলোয় ঘরে মেঝেতে পড়েছে জ্যোৎস্না রাত। তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দেন, শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে। কেন আম্মা? যা বলছি তাই কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল। উঠানে বসে দেখে হেমলতার হাতে বৈঠা। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে, আম্মা তুমি নৌকা চালাবা? পুন্নারে নেওয়া উচিত। যা ওকে ডেকে নিয়ে আয়। প্রান্তপ্রেমা যেন টের না পায়। পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তাড়া দেন, যাবি তো? পদ্মজা হন্তদন্ত হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে পূর্ণাকে নিয়ে ফিরল। পূর্ণা ঘুমে ঢুলছে। হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকেছে। নৌকা ছাড়ো। মোর্শেদ 2 মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গিয়েছেন। তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো, আরও ভড়কে গেলেন। চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, কেন, কিতা আইছে?
মোর্শেদকে জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে নিয়ে হেমলতা নৌকায় উঠে পড়েন। স্থির হয়ে বসেন। বইটা মোর্শেদকে দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বললেন, জ্যোৎস্না রাতের নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা। তুমি আমার এখন আমাদের মাঝি। হেমলতা থামলেন। এরপর আঞ্চলিক ভাষায় বললেন, লও মাঝি, বই ঠেলাও, ছাড়ো তোমার নৌকা। যত শিখে চাইবা তুমি ততই পাইবা। একসাথে 4টা দুঃখী মানুষ শেষে উঠল। মোর্শেদ বইটা হাতে নিয়ে নৌকা ছেড়ে। হুট করেই যেন অনুভব হচ্ছে যুবককালের রক্ত শরীরে টকবক করছে। এই তো তার সংসার, এই তো তার আনন্দ। রাতের নির্মল বাতাস, জামিনী নদীর স্বচ্ছ জলের চাঁদের প্রতিচ্ছবি কচির পানে ভেসে যাচ্ছে। সব কিছু সুন্দর, মুগ্ধকর। পূর্ণার বুকের ভারটা খুব হালকা লাগছে। পদ্মজা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। রগে রগে শান্তি ঢুকছে। আল্লাহ তাআলা যেন প্রকৃতির সৌন্দর্য যে কোনো দুঃখী মানুষকে সুখী করার অনুভব করানোর মন্ত্র ঢেলে দিছে। মোর্শেদ নাকি গো? হিন্দু পাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে ডাকলো। মোর্শেদ এক হাত তুলে জবাব দিল, হ্যাঁ দাদা, আমি। রাতের বেলা বইটেছে কে? মেয়ে বউল জেলা জ্যোৎস্না পয়তে বাহর হয়েছি দাদা। তোমাদের যে দিন মিয়া। মোর্শেদ আর কিছু বললেন না, হাসলেন। ওপাশ থেকে আরও কথা কানে শোনা গেল। নৌকা আটপরে ছেড়ে হাওরে ঢুকে পড়ছে। শাসা করে বাতাস বইছে, গায়ের কাপড় উঠছে। হেমলতা 2 মেয়ের মাঝে এসে বসেন। তিনি চাদর নিয়ে এসেছেন। 2 মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে চাদরে ঢেকে যান। বাতাসে চাদর উড়ে আওয়াজ তুলছে। 4টা একদম মাথার উপরে, তাদের সাথে সাথে ঘুরছে। মোর্শেদের মনের সুখে গান ধরেন। লোকে বলে বলে রে, বাড়ি ঘর ভালা নাই, আমার কি ঘর বানাইমু আমি শূন্যের মাজারে। ভালা কইরে ঘর বানাই আর কয়দিন থাকিমু, আর আমি কয়দিন থাকিমু। পাখনা চুল আমার বলতেই পূর্ণা ফিক করে হেসে ফেলল। পদ্মজা ফিসফিসিয়ে বলল, আব্বা বোধহয় এখনও জোয়ান থাকতে চায়। পদ্মজা হেসে চাপাসারে বলল, চুপ থাক, আব্বা কি সুন্দর গান গায়। মোর্শেদ গেয়েই যাচ্ছেন। এ ভাবিয়া হাসনা রাজা হায়রে, ঘর দুনিয়া বা বান্ধে কোথায় নিয়ে রাখবো আল্লাহ, কোথায় নিয়ে রাখবো, তাই ভাবিয়া কান্দে। লোকেও বলে রে, ঘর বাড়ি ভালা নাই রে আমার। জানতো যদি হাসন রাজা হায়রে, বাঁচবা কতদিন। মোর্শেদ থামলেন। এই 3 মামে একসাথে হাতের তালি দিল। হাতের তালির চারপাশ মুখরিত হলো। এত সুন্দর সময়, এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোর্শেদ হা হয়ে তাকিয়ে থাকেন সামনে থাকা 3টা মানুষের দিকে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক, অথচ তিনি জানেন এক একজনের কতটা দুঃখী। মোর্শেদ ঢোক গিলে লুকায়িত এক সত্যের কষ্ট লুকিয়ে যান। হেমলতা আর তিনি ছাড়া এই কলিজা ছেঁড়া কষ্ট কেউ জানে না। মোর্শেদ হেসে বলেন, এই অভাগা মাঝির কি আপনারা আপনাদের মাঝে জায়গা দিবেন? মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষায় মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে উঠল। ইস, আজ সব কিছু কত সুন্দর। পূর্ণা বলে, দেব, এক সত্ত্বে নৌকা চালানোর বিনিময়ে শিখি যদি না নেন। মোর্শেদ মেয়ের রসিকতা দেখে হা হা করে হাসেন। সেই হাসি বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসেন। তিনি বইটা রেখে এগিয়ে আসেন। হেমলতা সামনে বসেন। নৌকা নিজের মতো যেদিক ইচ্ছে ছুটে যাচ্ছে। মোর্শেদ হেমলতাকে বলেন, 2টা ছেড়িরে খালি তুমি ধইরা রাখবে, ছাড়ো তো এইবার। আয় রে তোরা, আমারে ধরে আই বাপ। পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকায়। হেমলতা যেতে বলেন। পদ্মজা মোর্শেদের ডান পায়ে বসে আর পূর্ণা বাম পাশে। মোর্শেদ পূর্ণাকে এক হাতে, পদ্মজাকে আর এক হাতে জড়িয়ে ধরে হু করে কেঁদে ওঠেন। অপরিচিত বলেন, আমি বাপ হইয়াও পারি নাই আমার ছেড়িদের বেউজ্জতির হাত থেকে রক্ষা করতে, আমারে মাফ করে দিস তোরা। মোর্শেদের কথায় এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরেছেন, এই প্রথম ধরেছেন। আবার কাঁদছেন। পদ্মজা কোমল নরম, মন ব্যথিত হয়ে চোখ বেয়ে জল রূপে বেরিয়ে আসে। হেমলতা মোর্শেদের পায়ের কাছে বসেন। মোর্শেদের হাঁটুতে মাথা রেখে 2 মেয়ের হাত চেপে ধরেন রাখেন। কেটে যায় অনেকটা মুহূর্ত। নৌকা হাওয়ায় পানির স্রোতে একবার এদিকে তো আরেকবার ওদিকে যাচ্ছে। বাতাসে 4 জনের চোখের জল শুকিয়ে ত্বকের সাথে মিশে গেছে। নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলে উঠল, জানো আম্মা, আজ আমি বুঝলাম জীবনের সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময় তৈরি করে নিতে হয়, তাহলে জীবনে সুখকর মুহূর্ত আসে। আবার সুখ সর্বক্ষণ সাথে থাকে না। দুনিয়ার লীলা খেলার শর্ত, দুঃখ বারবার ফিরে আসে। হেমলতা পদ্মজার দিকে না থেকে পদ্মজার ডান গেলে চুমু দেন। 4টা অর্ধেক হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে। হাওড়ে বিশাল জলরাশি, কখনো ঢেউয়ের উথাল পাথাল, আবার কখনো মৃদু বাতাসের জলের উপর চাঁদের প্রতিচ্ছবি। নৌকো বাজার দিয়ে যাওয়ার পথ ধরছে। তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠকে ভেঙে বৈঠা নিয়ে বসেন। নৌকা নিয়ন্ত্রণে এনে রাধাপুর হাওরের দিকে যেতে থাকেন।
ওড়না ঘোমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মজার খেয়াল করেনি। হেমলতা খেয়াল করেন পদ্মজার চুল হাওয়ারের জলে ডুবে যাচ্ছে। তিনি মৃদু স্বরে পদ্মজাকে বললেন, চুল ভিজে যাচ্ছে পদ্ম। পদ্মজা দ্রুত সামনে নিয়ে খোপা করে ঘোমটা টেনে নিয়ে বললেন, কখন খুলে গেছে খেয়াল করিনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বললেন না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে। পদ্মজা ডাকল, আম্মা। হেমলতা অশ্রুভরা চোখে তাকালেন। পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন, পূর্ণা গল্প শুনবি? পূর্ণা গল্প শুনতে পাগল। সে গল্প শুনতে খুব ভালোবাসে। খুশিতে বাকবুকু হয়ে বলে, শুনবো। কষ্টের গল্প কিন্তু। গল্প হলেই হলো। হেমলতা হাসেন। পদ্মজা নড়ে চড়ে বসেন। সে আন্দাজ করতে পারছে না মা কোন গল্প বলবে। হেমলতা দু হাতে জল দিয়ে মুখ ধুয়ে নেন। এরপর আরেকবার মোর্শেদের দিকে তাকিয়ে হাসেন। পিছনে মুখ ঘুরে প্রশ্ন করেন, মুখ না থেকে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণা মুখ গোমড়া করে না বলতে যাচ্ছিল। পদ্মজা এক হাতে খপ করে ধরে আটকে দেয়। মাকে বলল, সমস্যা নেই আম্মা, যেভাবে ইচ্ছা বলো। হেমলতা বড় দম নিয়ে বলা শুরু করলেন, আব্বার প্রথম স্ত্রী মারা যাওয়া অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন। আম্মাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী। মুখে তালাক দিল। বাপের সংসারে এসে সমাজের তোপে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার মন অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন। নানা সানন্দে রাজি হয়ে যান। রাজি হইব না কেন? স্বামীর বাড়ি থেকে বের হওয়া দেওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চায়। আব্বার বিয়ের বছর দেড়েক হতেই হানিয়াপার আগমন। তার 2 বছরের মাথায় আমার আগমন। সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে। পদ্মজা বলল পুলকিত হয়ে। হেমলতা স্লান হাসেন। শুনেছি আমার গায়ের রং দেখে আম্মা নাক কুঁচকেছিলেন। আমার বয়স যখন 3 মাস, আম্মা আগের স্বামী আমাকে ফিরিয়ে নিতে আসেন। আবার অনেক আর্থিক সমস্যা ছিল। 2 বেলা খাওয়া সম্ভব ছিল না। বিপদে পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে 2 বছরের এক মেয়ে আর 3 মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাছ নদীতে পড়েন। কিন্তু সহায় আল্লাহ। আব্বার ফুপু চলে আসেন আমাদের কাছে। আপা আর আমার দায়িত্ব নেন। হুট করে আব্বার আর্থিক অবস্থা উন্নতি হতে থাকে। গৃহস্থই রহমত ঝরে পড়ে। 5 বছর পর আম্মা ফিরে আসেন। বিধ্বস্ত অবস্থা, ফর্সা মুখ মারের চোটে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে। শুধু একা আসেনি, 2 বছরের এক ছেলে নিয়ে ফিরে আসেন। তখন আমরা কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথমে মানেনি। আম্মা আব্বার পায়ে ধরে কাঁদলেন, ক্ষমা চান। আম্মা আবার আগের ভুল করেন, মেনে নেন আম্মাকে। আম্মার ছেলের নাম বিনোদ। আব্বা নতুন নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতেন না। আব্বার চোখের মণি ছিলাম। আব্বার আড়ালে আমার দ্বারা নির্যাতিত হতে থাকি। 6 বছর হতে স্কুল ভর্তি করে দেয় আব্বা। হানিয়াপা তখন স্কুলে পড়ে। আমি থামলেন আম্মা। বললেন, পদ্মজা। অধৈর্য হয়ে হেমলতা ভুরুকুটে বলেন, আর বলতে ইচ্ছে হচ্ছে না রে আম্মার ব্যাপারে। আম্মা অনুতপ্ত হন, আফসোস করেন, কাঁদেন। বলতে ভালো লাগছে না। শীতল বাতাস সবার শরীরে কাটা দিচ্ছে। 4টা সত্য হয়ে গেছে। মোর্শেদ এক ধ্যানে বইটা নিয়ে জল ঢেলে দিচ্ছেন। দূরের নৌকা দিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবার বলতে শুরু করেন, মেট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাইছিল না। আব্বার জন্য ঢাকার কলেজে পড়ার সুযোগ পাই। হোটেলে উঠি। আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম। সবাই হা করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সবসময় সুতি শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম। কারোর সাথে মিশতাম না, ভয় পেতাম। ভীষণ ভীতু ছিলাম। রিমঝিম নামের খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর দেখতে ছিল, ঠিক পদ্মজার মতো সুন্দরী। চোখের মনি ছিল ঘোলা। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে যেচে আমার সাথে বন্ধুত্ব করেন। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি। ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো। নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ। চোখ জাধানোর সৌন্দর্য ছিল 2 ভাই বোনের। যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকেই বিয়ে করতাম। পূর্ণা, পদ্মজা, খারাপ লাগছে শুনতে। না আম্মা, একস্বরে বলল দুজন। পদ্মজা বলল, পরে কি হয়েছে আম্মা? তখন অলন্দপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানীতে চিঠি পৌঁছাতে। কলেজ ছুটির পথে হানিয়াপার চিঠি পাই। পাশে রিমঝিম ছিল। যিশু ভাইয়ে সবেমাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়ে মাছ ধরতেন।
আব্বার পাশে নৌকার সুজন নামে এক ছেলে ছিল। আব্বার নৌকার চেয়ে কয়েক হাত দূরে। তখন ভারী বর্ষণ হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল একটার পর একটা। একটা বজ্রপাত সুজনের উপর পরে সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায়। আব্বা ছিটকে পড়ে জ্বলে যান। দূর থেকে একদল জেলে ঘটনাটি দেখতে পান। তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে। এরপর থেকে আব্বা কানে শুনতে পায় না, ঠিক করে হাঁটতে পারে না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। যিশু ভাই সব শুনে আমার কান্না দেখে বলেন, বিকালে ট্রেনে অলন্দপুর নিয়ে যাবেন। আমি তখনও কেঁদেছি। একবার শুধু অলন্দপুর যেতে চাই, আব্বাকে দেখতে চাই। যদিও জানতাম অনেক দিন হয়ে গেছে এই দুর্ঘটনা। আটপাড়ার পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা, কেউ নেই বাড়িতে, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দার ঘরে দরজা ছিল না, ঘরও বলা যায় না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম, চৌকিতে শুয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আম্মার চেঁচামেচিতে। যিশুভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়ে বুঝিনি। তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসীকে ডেকে চেঁচাতে থাকেন। হাতে নাতে ধরার মতো অবস্থা বেগতিক দেখে ভড়কে যায়। কিছু বলতে পারেনি। যিশুভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কেউ বুঝে নেই। তখন নিয়ম খুব কঠিন ছিল। যিশুভাই খ্রিস্টান শুনে সবাই আরও ক্ষেপে যায়। আব্বার সামনে আমাদের দুজনের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসীরা। কোমর সমান চুল ছিল আমার। মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিলে পেটে রক্ত আসে গলগল করে। আম্মা তখন হুঁশ আসে। আমাকে বাঁচাতে আসতে পারেনি। গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত ন্যাড়া মাথা। কী যে বিশ্রী রূপ হয়েছিল। আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছি। আব্বা শোনেনি, আমার দিকে হাঁ করে শুধু তাকিয়েছিল। যিশু ভাইয়াকে অনেক মারধর করে। সেদিন রাতে আহত যিশু ভাইকে ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাদের। দূর দূরান্তে মানুষ দেখতে আসে। আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করছি। একবার বাঁধন হলে আত্মহত্যা করবো ভাবি। হাত পা বাঁধা ছিল। দাঁত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড়ে দিতে থাকি একটার পর একটা, যাতে মরে যাই। যেই দেখতে আসতো বিশ্রী গালি দিয়ে যেত। কেউ কেউ লাথি দিয়েছে। রাধাপুরে হারুন রশিদ আছে না, ওনার আব্বা তখন আনন্দপুরের মাতব্বর ছিলেন। ওনারা গোয়ালঘরেই বন্দি ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়া পেয়ে ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে নদীতে পড়ে ঝাঁপ দিই, কিন্তু পারিনি। শরীরে একটুও শক্তি ছিল না। দৌড়ে পাড়া থেকে হুমড়ি খেয়ে পড়ি গোয়ালঘরে বাইরে। ধারালো কিছু একটা ছিল মাটিতে পড়তে হাতের বাহু ছিঁড়ে গল করে রক্তর ধারা নামে। ওই যে আমার বাহুর দাগটা, ওইটা সেদিন হয়েছিল। হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকান। দেখেন তার 2 মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বললেন, তোরা মরা কান্না শুরু করছিস কেন? হেমলতার কথা শেষ হতেই ঘূর্ণিঝড়ের মতো 2 মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকা দুলে ওঠে। হেমলতা চমকে উঠে গিয়ে দ্রুত নৌকা ধরেন। চিৎকার করে ওঠেন, আরে! কথা শেষ করতে পারেনি, তার পূর্বে বুকে ঝাঁপিয়ে পড়েন 2 মেয়ে। জড়িয়ে ধরে আম্মা আম্মা বলে কাঁদতে থাকেন। 2 মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে হেমলতার মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে। থামার কোনো লক্ষণ নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন। কিছুতেই কিছু হয় না, তারা কেঁদেই যাচ্ছে। হেমলতা মোর্শেদের উদ্দেশ্যে বলেন, নৌকা ঘোরাও, এদের আর কিছু বলবো না, আর ঘুরবো না। পদ্মজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলে, আর কাঁদবো না পূর্ণা, আর কাঁদিস না, কিন্তু তোমাকে জড়িয়ে রাখবো। হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বলেন, আমাদের এক ঘরে করে দেওয়া হলো। বাজারে ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেউ আমার পরিবারে মুখ দেখাতে চায়নি। দেখলে এটা ওটা দিয়ে ছুড়ে দিত। বলা হয়নি সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়িতে ছিল। মামার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন, আব্বাকে দেখাতে গিয়েছিল। হানিয়াপার বিয়ে যাওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমল আম্মার পেটে 7 মাস চলে আসে। আমার উপর আম্মার মার প্রতিদিন চলতেই থাকে। আমার জন্য পরিবারে এত ক্ষতি হলো। হানিফ স্কুলে যেতে পারে না, সবাই দূরে দূরে। হানিয়াপার বিয়ে হয় না, আবার চিকিৎসা হয় না, বিপদে আপদে কেউ পাশে আসে না। এদিকে হিমল আসার সময় ঘনিয়ে আসে, কোনো দাত্রী আসেনি। আম্মা একা যুদ্ধ করে হিমলকে জন্ম দিলেন। সবটা মিলিয়ে জীবনটা নরক হয়ে উঠেছে। বছর 2-এর মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয় আল্লাহর রহমতে। হাঁটাচলা করতে পারে, আগের মতো সব কিছু না বুঝলেও মোটামুটি বুঝেন। হানিয়াপার বিয়ে ঠিক হয়। বনেদি ঘর থেকে প্রস্তাব আছে, শর্ত 5 বিঘে জমি দিতে হবে। আমাদের জমি ছিল 5.5 বিঘা। আমার 5 বিঘা জমি দিয়ে হানিয়াপার বিয়ে হয়। সব কিছু স্বাভাবিক ছিল, যদিও মাঝে মাঝে অনেক কথা শুনিয়েছেন। এক সময় আমার বিয়ের প্রস্তাব আছে, তোদের আব্বার সাথে আমার বিয়ের হয়। বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় স্ত্রী আমি। শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে বলেন। মোর্শেদ চোখের দৃষ্টি সরিয়ে নত হন।
পূর্ণা খুব অবাক হয়ে মোর্শেদের দিকে তাকালো। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বলেন, আব্বাকে ভুল বুঝিস না রে মা, ভালোবাসার উপর কিছু নেই। ভালোবাসায় লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। একসময় বিরক্ত হয়ে অনেক মারধর করে। ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা। জোর করে তোদের দাদা বিয়ে করেছিল, তাই রাগ মেটাতে আমার উপর। আচ্ছা সেসব বাদ দে। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচাতে তাগিদে মানুষ পালাতে থাকে। অলন্দপুরে পাকিস্তানি ক্যাম্প তৈরি হয়। শহর থেকে একটা দল আসে যারা যুদ্ধ করতে চায়, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো, আর তোর দুই চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খালি বাড়িতে। চারিদিকে অত্যাচার, জুলুম। ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে মনে মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য। এ খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেল। তিনি শহীদ হলেন। ট্রেনিংয়ে জয়েন করি, হয়ে উঠি একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশনে আমরা সফল হই, অলন্দপুরের ক্যাম্প উড়িয়ে দেই। এরপর চলে যাই আর এক এলাকায়, হাতে রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে নামি। তখন ধরা পড়ে যায় পাকিস্তানিদের হাতে, বন্দি হয় কারাগারে। স্বচক্ষে দেখে ধর্ষণ, শারীরিক অত্যাচার, কী বর্বরতা তাদের। রড দিয়ে পিটিয়েছে, পিঠের দাগগুলো এখনও আছে। আর কয়েকদিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম। তার আগে আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে দুজনকে ছুরি দিয়ে মৃত্যুর দেওয়ারে পাঠিয়ে দেই। দেশ স্বাধীন হয়, চারিদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন ভর্তি আমি, আরও অনেক কিছু। সেই হাসপাতালে ভর্তি ছিল যিশু, সেও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো। 1 মাস লাগলো সুস্থ হতে। ফেরার সময় সাথে আসে রিমঝিম আর যিশু ভাইয়া। পথে বারবার করে বলি, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। আনন্দপুরের বাজারে নামিয়ে দিয়ে ওরা আর আসেনি। ফের যদি গ্রামের লোক দেখে ফেলে, কিন্তু আশঙ্কা ঠিক হয়। অনেকে যিশু ভাইয়াকে সাথে আমাকে দেখে ফেলে। বাড়িতে ফিরে আসে আব্বাকে দেখি। 3 মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে। মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থেকে আল্লাহর কাছে। ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে। আমার মনে হতো চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে। ঠিক তাই হলো, কিন্তু বদনাম রটে দিল। অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে। এতদিন যিশুর কাছে ছিলাম, তারই সন্তান পদ্মজা। এই জন্য এত সুন্দর, এত মিল। তোদের আব্বাও বিশ্বাস করলো। আল্লাহ চাইলে সব পারে, কেউ বিশ্বাস করলো না। কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকে আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিই। তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দা নিয়ে তেড়ে আসতাম। এই খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন অলন্দপুরে। গ্রামের অনেকেই যুদ্ধে গিয়েছিল, আমি ছাড়া আর একজন ফিরেছিল, বদরুদ্দিন নাম। বদরুদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি। হেমলতা একজন মুক্তিযোদ্ধা। এই খবর শোনার পর সবাই মোটামুটি সমীহ করে চলতে থাকে। একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি। প্রতিটি ঘটনা আমাকে ভেতর ভেতর শক্ত করছে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু করতে পারি, একা চলতে পারি। কথা শেষ করে হেমলতা হাঁপ ছাড়েন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান পড়বে। পদ্মজা পূর্ণা স্তব্ধ। এই দুনিয়া বাঁচার দুটি পথ, চুপ থাকো নয় প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম বলে, সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে এই আবর্জনার প্রভাব আর কিছু না পচে। কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ জাগায়। সে দূর চোখে রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনে কত গল্প, কত যন্ত্রণা। হেমলতার নৌকো ঘুরোতে বলেন। মোর্শেদ নৌকায় ঘুরায়। বাড়ি ফিরতে হবে। আজ পদ্মজার গায়ে হলুদ। নৌকা চলছে ঢেউয়ের তালে তালে। আগের উত্তেজনা আর কাজ করে না। একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যাচ্ছে। 4 জন চকিত সেদিক দিকে। ট্রলারে একজন লোক আরেকজন ট্রলারের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসছে। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটিকে দেখে পূর্ণা পিলে চমকে উঠল। মানুষ মরার পর সাদা কাপড় যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন। পরপর লোক দুটো মোড়ানো বস্তুটিকে ছুঁড়ে ফেলে পানিতে। মোর্শেদ চেঁচিয়ে ওঠেন, কে রে? লোক দুটো তাকায় বোধহয়। এরপর দুটো ট্রলারের ভেতরে চলে যায়। মোর্শেদ বইটা দ্রুত চালিয়ে ধরতে পারল না। ট্রলারের চোখের সামনে অদৃশ্য হয়ে পড়ল। যেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি ফেলা হয়েছিল, সেখানে মোর্শেদ নৌকাটি পৌঁছাতে হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে। হেমলতা আকস্মিক ঘটনায় চমকে যান। আতঙ্কে নিয়ে বলেন, পদ্মজার দেখা নেই। তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন, তখনই পদ্মজা ভেসে আসে, হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি। পদ্মজা মুখ তুলে হেমলতাকে বললেন, আম্মা, আমি ঠিক ভেবেছি এটা লাশ। পূর্ণা লাশ শুনে কাঁপতে থাকে, অথচ পদ্মজা
স্থির ঠান্ডা। এই শেষ রাত্রিতে নদীর জলে ভেসে আসে 2 হাতে মৃত মানুষ জড়িয়ে ধরে।